গত 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা হয়েছে এবার বাংলাদেশে। নোয়াখালীতে, ফেনীতে এবার যেরকম বন্যা হয়েছে, ওই এলাকার মানুষ এই স্কেলের বন্যার সাথে একদম পরিচিত না। অনেকশো বছর আগে একবার হয়েছিল, যখন পুরোই পানির নিচে চলে গেছিল। এগুলো সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে, এবং জলবায়ু পরিবর্তনের প্রধান কারণটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। ফলে আগামী প্রজন্মের আপনারা যারা বিভিন্ন হলে আছেন পরিবেশের দায়িত্বে, বিভিন্ন হলে আছেন গাছ উদ্ভিদ এগুলোর দায়িত্বে, আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কি আসলেই এই মডেলেই চালাবেন, নাকি একটা সাস্টেইনেবল, সত্যিকার অর্থে টেকসই মডেলের উন্নয়নের কথা আমরা ভাবব। আমাদের এখন যিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনটা জিরোর কথা বলে। একটা হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি এবং জিরো কার্বন। জিরো কার্বনের বিষয়টা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানিটা আমরা আর পোড়াবো না, এবং একই সাথে কার্বনের কারণে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বদলে যাচ্ছে, এর জন্য আমাদের দেশের আশঙ্কা করা হয় 2050 থেকে 2075 সালের মধ্যে আমাদের 1/3 ভূখণ্ড চলে যাবে সমুদ্রগর্ভে। তার মানে হচ্ছে আমাদের উপকূলের 19টি জেলা চলে যাবে সমুদ্রগর্ভে। তার মানে হচ্ছে আমি যেভাবে ম্যাপ এঁকেছি বা আপনিও যেভাবে এঁকেছেন, আপনি হয়তো বাকি সময় আর সেভাবে আঁকবেন না, আর পরবর্তী প্রজন্ম হয়তো বাংলাদেশের মানচিত্রটা ভিন্নভাবে আঁকবে। এটা খুবই কঠিন একটা বাস্তবতার মুখোমুখি আমরা আছি। ফলে আমাদেরকে উন্নয়নের অপশনের কথা ভাবতে হবে এবং উন্নয়নের অপশন বদলাতে হবে। গতানুগতিক ধারায় আমাদের চলার কোনো সুযোগই নেই। এখন এক হচ্ছে জীবাশ্ম জ্বালানি একটা সূত্র, আরেকটা হচ্ছে ডিফরেস্টেশন। পৃথিবীতে যেভাবে করে ডিফরেস্টেশন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে গাছ কি করে, অক্সিজেন দেয় আর কি করে, কার্বনটা শুষে নেয়। এখন যখন আমরা গাছটা কেটে ফেলি, এর সাথে সাথে কার্বনটা ইমিটেড হয়ে যাচ্ছে। ফলে আমরা যে আমাদের বনায়ন কালচারে আছি, সেই কালচারে কিন্তু আমরা গাছ কাটাকে অনেক কারণে, অনেক যুক্তিতে প্রমোট করি। আমরা চেষ্টা করছি গাছ কাটা যে সমস্ত প্রোগ্রামে, বনায়নের যে সমস্ত প্রোগ্রামে উৎসাহিত করা হয়, সেই গাছ কাটার পরিমাণটা বাদ দিতে কিংবা কমিয়ে আনতে। একই সাথে আমাদের বন বিভাগ বিদেশি প্রজাতির, বিদেশি আসলে যেগুলো অ্যাডাপ্ট করেনি দেশের সাথে, সেরকম প্রজাতির কিছু তালিকা করছেন, এবং আমরা চেষ্টা করছি সেই প্রজাতিগুলো যাতে কোনোভাবেই আর এখানে প্রমোট না করা হয় সেই সিদ্ধান্ত নিতে। এখানে বাংলাদেশের বন উজাড়ের হার কিন্তু খুবই খারাপ। বিশ্বে যে পরিমাণ বন উজাড় হয়, তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি বন উজাড় হচ্ছে। ফলে এইটা তো আমাদেরকে যে করেই হোক কমিয়ে আনতে হবে, প্রাকৃতিক বনগুলোকে রক্ষা করতে হবে। এই কথাটা আমাদের আইনে, কানুনে কোথাও বলা নাই। আমরা সেই 1927 সালের ব্রিটিশ আমলের আইন দিয়েই কাজ চালাচ্ছি। আর নতুন যে আইনটা আসছে, এইটাকে আমাদের যদি সত্যিকার অর্থেই কার্যকর করতে হয়, তবে প্রাকৃতিক বনটাকে যে সংরক্ষণ করতে হবে, এটা যে রাষ্ট্রের দায়িত্ব, সংবিধানের আলোকে ওই বিধান এখানে আনতে হবে। এখানে আমাদের ভারত পাকিস্তান একই 1927 সালের আইন। 1927 সালে তো জলবায়ু পরিবর্তন ছিল না, তখন গাছের পরিমাণ বাড়াতে হবে, কার্বন সিঙ্ক তৈরি করতে হবে, এই কথাটা তো কেউ বলে নাই। এখন তো জলবায়ু পরিবর্তনের এই হুমকির মধ্যে থেকে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের আইনে প্রতিফলিত করতে হবে। আমরা যখন নদী ভাঙা এলাকাতে যাই বা সমুদ্র উপকূলে, সেখানে বারবার ঘূর্ণিঝড় হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, সেখানেও কিন্তু গাছ একটা বড় ব্যারিয়ার হয়ে কাজ করে। ভাবেন যে আপনারা ছাত্র থাকাকালীন সময়ে গত 5 বছরে কতবার শুনেছেন যে সুন্দরবন আছে বলে এই ঘূর্ণিঝড়টা বা এই জলোচ্ছ্বাসটা আমাকে সরাসরি আঘাত করেনি। সো এইটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত আমার একটা সুরক্ষা কবচ। আমি সেইটাকে তো ভুলে যেতে পারি না, বরং সেটার পরিমাণ বাড়ানোটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমি এবার একটু আসি যে প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ, পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিষয়ে। পলিথিন ব্যাগটা আমাদের দেশে আইন করে নিষেধ করা হয়েছে 2002 সালে। আমরা দাঁড়িয়ে আছি 2024 সালে, এখনও এই আইনটা আমরা প্রয়োগ করতে পারিনি। মাঝখানে কিন্তু 2টা বছর ব্যাপক প্রচারণা এবং অভিযানের ফলে পলিথিনের ব্যবহার কমে এসেছিল 2004 থেকে 2006। সে সময়টা হয়তো আপনারা যারা শিক্ষার্থী, আপনারা অনেকেই
মনে থাকার কোনো কারণ নেই, কিন্তু নিয়মিত তদারকিতে এবং বাজার তদারকিতে কমে এসেছিল। আমাদেরকে মাঝে মধ্যেই প্রশ্ন করা হয় যে এটার বিকল্প কি। এটার বিকল্প আপনারা খুঁজবেন, কারণ বর্তমান প্রজন্ম বিকল্প দেখেনি, কিন্তু আমার প্রজন্ম বিকল্প দেখেই বলো। আমার বাবা কোনোদিনও পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বাজারে যেতেন না, কোনোদিনও পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বাজার থেকে ফিরতেন না। তিনি একটা ছালার ব্যাগ নিয়ে যেতেন, ছালার ব্যাগ নিয়েই আসতেন, এবং সেই জন্য মাছ বা মাংস পচে গেছে এই কথা আমরা কোনোদিন শুনিনি, এবং সেটা আবার ধুয়ে পরের শুক্রবার আবার ব্যবহার করা হতো। কাজে বাংলাদেশে পলিথিনের বিকল্প কি, এইটা কোনো তর্ক বিতর্কের ব্যাপার না, এটা আমাদের আছে প্রথাগতভাবে। তবে একটা অভ্যস্ততার ব্যাপার আছে। আপনি একটা পলিথিনের ব্যাগে একটা মাছ মাংস নিয়ে যান, রক্ত আর পড়ে না, আপনি ওইটাতে খুশি। কিন্তু যদি কাগজ দিয়ে পেঁচিয়ে দেয়, আপনার হয়তো তখন একটু একটু, যেহেতু আপনি অভ্যস্ত না, আপনার হয়তো একটু অস্বস্তি হতে পারে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভাবছেন যে পলিথিন সস্তা, আপনি ভাবছেন যে পলিথিন খুবই সুবিধা যাতায়াত, আসলে কিন্তু মোটেও নয়। একটা পলিথিনের ব্যাগ পৃথিবীতে বিনষ্ট হতে 100 বছর লাগে।